হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আবারও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ এমটিএসের জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে। আজকেও রেগুলারের মতো 50খানা কোশ্চেন থাকবে সম্পূর্ণ বিগত বছরে যে সকল কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলোই কিন্তু আমরা আলোচনা করছি। তো এটা আমাদের আজকে ক্লাস নম্বর 3। আর এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সিজিএল, সিএইচএসএল বা জিডি, এসএসসি যে এক্সামগুলো হয় আর বাকি প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার জন্য এই ক্লাসগুলো করো। যারা সিজিএল বা সিএইচএসের জন্য ক্লাস চালু করতে বলছো, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এই ক্লাসগুলো করো, এইখান থেকে কিন্তু কমন পাবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। ঝাড়খণ্ডে ড্যাশ উৎসব দীপাবলির পরের দিন গবাদি পশুর সম্মানে উদযাপিত হয়? ঝাড়খণ্ডের কোন উৎসব? তো এটা হচ্ছে সোহরাই উৎসব। ঝাড়খণ্ডের সোহরাই উৎসবটি দীপাবলির পরের দিন গবাদি পশু সম্মানে উদযাপিত হয়। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ দেশের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের মুসলমানদের জন্য স্বাধীন রাজ্য দাবি করে একটি প্রস্তাব উত্থাপন করেছিল? বলো কোন সালে, কত সালে ভারতীয় মুসলিম লীগ দেশের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে মুসলমানদের জন্য স্বাধীন রাজ্যের দাবি করেছিল? তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 1, 1940 সালে। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন। দাক্ষিণাত্য মালভূমি ভারতের একটি ত্রিভুজাকার স্থলভাগ যা ড্যাশ নদীর দক্ষিণে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমি এটা রয়েছে নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত। ভারতের প্রথম হাইকোর্ট, বলো ভারতের প্রথম হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? তো প্রথম হাইকোর্ট সেটা হচ্ছে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। তো কত সালে হয়েছিল? তো এটা হয়েছিল 1862 সালে ভারতের প্রথম হাইকোর্ট কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এটি ভারতীয় হাইকোর্ট আইন 1861 অধীনে জারি করা হয়েছিল। আর এটি আনুষ্ঠানিকভাবে 1862 সালে 1 জুলাই খোলা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার বার্নস পিকক ছিলেন। আর হচ্ছে বিচারপতি সুব্রহ্মণ্যনাথ পণ্ডিত ছিলেন কিন্তু প্রথম ভারতীয় যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর হাইকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তো এই যে তোমাদের তথ্যগুলো দিলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই তথ্যগুলো মনে রাখবে, এগুলো থেকে কিন্তু পরবর্তীতে কোশ্চেন পাবে। এবার দেখো 5 নম্বরে কী রয়েছে? নিচের কোন বিদ্রোহ 1855 থেকে 56 সালের মধ্যে ঘটেছিল? 1855 থেকে 56 সালের মধ্যে ঘটেছিল সেই বিদ্রোহটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। এরপরে 6 নম্বর। প্রাচীল বৈশাখী ফসল কাটার উৎসব বছরের কোন মাসে পালিত হয়? প্রাচীল বৈশাখী ফসল কাটার উৎসব এটি পালিত হয় এপ্রিল মাসে। কোন মাসে? এপ্রিল মাসে। লিওনেল মেসি নাম শুনেছো সবাই। তো কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন খেলার একজন বিখ্যাত খেলোয়াড়? তো ইনি হচ্ছেন একজন ফুটবল খেলোয়াড়, তাই তো। লিওনেল মেসি একজন ফুটবল খেলোয়াড়। কোন ধরনের বনে শ্যাওলা ও লাইকেন পাওয়া যায়? কোন ধরনের বনে? তো তুন্দ্রা বনে পাওয়া যায়। নিচের কোন ধারা সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা উল্লেখ করা হয়েছে? নিচের কোন ধারায় সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা উল্লেখ করা হয়েছে? এটা করা হয়েছে ধারা 16 নম্বর ধারাতে করা হয়েছে। তারপরে দেখো রামপা মন্দির কোন ঈশ্বরকে উৎসর্গ করা হয়? রামপা মন্দির এটা হচ্ছে ভগবান শিবকে উৎসর্গ করা হয়। তারপরে দেখো রুক্মিণী দেবী অরুণ্ডালে কোন নৃত্যের একটি বিখ্যাত প্রবক্তা ছিলেন? খুবই ইম্পর্টেন্ট নাম রুক্মিণী দেবী অরুণ্ডালে, যিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। কোন নদী দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত? কোন নদী? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, গোদাবরী হচ্ছে দক্ষিণ গঙ্গা নামে পরিচিত। এ লাইফ অফ দ্য জিনিয়াস, দ্য ম্যান হু নো ইনফিনিটি। তো ভারতীয় গণিতবিদ ড্যাশের জীবনী, এটা কোন গণিতবিদের জীবনী বলো? এ লাইফ অফ দ্য জিনিয়াস, দ্য ম্যান হু নো ইনফিনিটি। তো এটা হচ্ছে বিখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের কিন্তু আত্মজীবনী। আসামে কোন ফসল কাটার উৎসব বিখ্যাতভাবে পালিত হয়? তো আসাম বলা মানেই তোমাদের কিন্তু কি মনে আসবে? অবশ্যই আসবে বিহু।
এই যে ভোগালী বিহু, যেটা হচ্ছে ফসল কাটার উৎসব হিসেবে কিন্তু পালিত হয়। পোঙ্গল হলো তামিল সম্প্রদায়ের দ্বারা পালিত একটি ফসল কাটার উৎসব, পোঙ্গল, এটাও ভালো করে মনে রাখো, এটাও আসে বারবার। আর হচ্ছে ওনাম, ওনামটা হচ্ছে কেরালার জনপ্রিয় একটি ফসল কাটার উৎসব। তারপরে দেখো 15 নম্বর, কর্ণাটকের গুলবর্গার বাহমানি স্মৃতিস্তম্ভগুলি ড্যাশ স্থাপত্যশৈলীর প্রতিনিধিত্ব করে। কর্ণাটকের গুলবার্গার বাহমানি স্মৃতিস্তম্ভগুলি কোন স্থাপত্যের প্রতিনিধিত্ব করে? তো এটা হচ্ছে দাক্ষিণাত্য স্থাপত্যশৈলীর প্রতিনিধিত্ব করে। এরপরে 16 নম্বর, নিম্নলিখিত সামাজিক ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনটি রাজা রামমোহন রায় দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল? রাজা রামমোহন রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কোনটি? বলো। নিচে যে সামাজিক ধর্মীয় সম্প্রদায় রয়েছে, তো এগুলোর মধ্যে ব্রাহ্ম সমাজ যেটা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল 1828 সালে। কবে? 1828 সালে 20 আগস্ট কলকাতায় রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুরের দ্বারা কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে 1947 সালে ভারতের ব্রিটিশ শাসনের অবসান হলে সাক্ষরতার হার ছিল মাত্র ড্যাশ। যখন আমাদের দেশ স্বাধীন হয় 1947 সাল, ব্রিটিশ সরকারের অবসান হয়, আমাদের দেশ স্বাধীন হয়, তো সেই সময় কিন্তু সাক্ষরতার হার ছিল ভারতে মাত্র 12%, 12% ছিল, 12% ছিল। 1947 সালে ব্রিটিশ শাসনে অবসানে ঘটে, সাক্ষরতার হার ছিল মাত্র 12%। বছরের পর বছর ধরে ভারত সামাজিক, অর্থনৈতিক এবং বিশ্বব্যাপী পরিবর্তিত হয়েছে। 2011 সালে আদমশুমারির পর ভারতের সাক্ষরতার হার হয়েছে কত? 74.04%, যেটা তোমাদের আগের ক্লাসে প্রথমেই আলোচনা করেছিলাম। এরপরে দেখো 18 নম্বর কোশ্চেন, 1665 সালে ড্যাশ দ্বারা প্রথম কর্কের কোষগুলি পর্যবেক্ষণ করেছিলেন? 1665 সালে কার দ্বারা প্রথম কর্কের কোষগুলি পর্যবেক্ষণ হয়েছিল? তিনি হচ্ছেন এই যে রবার্ট হুক করেছিলেন। এরপরে দেখো 19 নম্বর, ওস্তাদ সাফাত আহমেদ খান নিচের কোন যন্ত্রের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন? ওস্তাদ সাফাত আহমেদ খান, তো ওস্তাদ সাফাত আহমেদ খান তবলাবাদক, তবলার জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কোনটি? বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট যেটা হচ্ছে এই যে উইম্বলডন, যেটা বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট 1877 সালে শুরু হয়েছিল, 1877 সালে শুরু হয়েছিল। ঠিক আছে। এরপরে দেখো গোরখপুর হলো ভারতের ড্যাশ রেলওয়ের সদর দপ্তর? গোরখপুর, এটা হচ্ছে উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর কি? গোরখপুর। এভাবেও কিন্তু কোশ্চেন আসে। তারপরে দেখো হর্ষবর্ধনের দরবারে সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের দরবারে সভাকবি ছিলেন কে? সহজ কোশ্চেন, পারবে সবাই। বাণভট্ট, তাই তো। বাণভট্ট সংস্কৃত ভাষায় হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত রচনা করেছিলেন, তাই কি না? হর্ষচরিত কে রচনা করেছিলেন? বাণভট্ট। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। এরপরে চলে যাও 23 নম্বর কোশ্চেন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব একটি উচ্চ আদালত আছে? নিজস্ব উচ্চ আদালত রয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের? এটা হচ্ছে দিল্লির রয়েছে। তারপরে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা পারবে? আত্মারাম পাণ্ডুরঙ্গ, তাই তো। 1867 সালে পশ্চিম ভারতের ধর্মীয় ও সামাজিক সংস্কারের জন্য প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের বোম্বাইতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও আছে কোথায় হয়েছিল? বোম্বাইতে। পৃথিবীর অভ্যন্তরে যে বলগুলি কাজ করে তাকে ড্যাশ বলে? পৃথিবীর অভ্যন্তরে যে বল কাজ করে তাকে কী বলা হয়? অন্তর্জাত বল বলা হয়। কী বলে? অন্তর্জাত বল। এরপর দেখো 26 নম্বর, একটি হকি দলে কতজন মাঠে খেলোয়াড় থাকে? হকি দলে কতজন খেলোয়াড় থাকে? একটা হকি দলে 11 জন করে থাকে। ক্রিকেটে যেমন একটি দলে 11 জন করে থাকে, তেমন হকিতেও কিন্তু 11 জন করে থাকে। এরপরে দেখো 27 নম্বর, দিল্লির সালতানাতের সময় উলামা যে শব্দটি, এই উলামা শব্দটি ড্যাশের সাথে যুক্ত ছিল? এটা ছিল শিক্ষাবিদ এবং আইনবিদের সাথে সম্পর্ক যুক্ত ছিল। কোন উদ্ভিদ কলা মাটি থেকে কাণ্ড এবং পাতার জল ও খনিজ পদার্থ পরিবহনে কাজ করে? কোন উদ্ভিদ কলা মাটি থেকে কাণ্ড এবং পাতায় জল ও খনিজ পদার্থ পরিবহনে কাজ করে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, জাইলেম কলা। তারপরে দেখো 29 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের একটি মৌলিক অধিকার? তোমাদের আগের দিনই বলেছিলাম, 6খানা মৌলিক অধিকার তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো বলো কোনটি ভারতের সংবিধানের একটি মৌলিক অধিকার? এটা হচ্ছে 3,
স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার। দেখো মোট 6খানা মৌলিক অধিকার রয়েছে: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই 6খানা অধিকার ভালো করে মনে রাখো। সঙ্গে আমি এপাশে ধারাগুলো লিখে দিয়েছি, এগুলো একটু দেখে নেবে। এরপরে দেখো 30 নম্বর কোশ্চেন, কোন অ্যাসিড পেটে প্রবেশকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে? আমাদের পেটে প্রবেশকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কোন অ্যাসিড? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে 31 নম্বর, বৈশাখী উৎসব। বৈশাখী উৎসব প্রধানত ড্যাশ এবং ড্যাশ রাজ্যে পালিত হয়। এটা তো এপ্রিল মাসে পালিত হয়, তো কোন কোন রাজ্যে পালিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, পাঞ্জাব এবং হরিয়ানা। পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে পালিত হয়। তারপরে 32 নম্বর, কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়েছিল কোন যুদ্ধের কারণে? তালিকোটার যুদ্ধ। তালিকোটার যুদ্ধের কারণে ধ্বংস হয়েছিল। তালিকোটার যুদ্ধ, যেটা 1556 সালে বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের মধ্যে সংগঠিত হয়েছিল। 33 নম্বর দেখো, মহাবালিপুরম স্মারক সমূহ ড্যাশ রাজবংশের স্থাপত্যে নির্মিত হয়েছিল? মহাবলীপুরম স্মারক সমূহ কোন রাজবংশের স্থাপত্যে নির্মিত হয়েছিল? পল্লব রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল। ভি সত্যনারায়ণ শর্মা 1970 সালে ড্যাশ নৃত্যের ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন? ভি সত্যনারায়ণ শর্মা, তো যিনি একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী, কুচিপুড়ির জন্যই কিন্তু পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস ড্যাশ সালে তার মাদ্রাজ অধিবেশনে ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের উদ্দেশ্য একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে? ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে? সালটা হচ্ছে 1927 সাল। 2011 সালের আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2001 থেকে 11 মধ্যে সর্বোচ্চ দশকে জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড করেছে? সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড করেছে দাদরা ও নগর হাভেলি। দাদরা ও নগর হাভেলি। কোনেরু হাম্পি নিচের কোন খেলার সাথে যুক্ত? কোনেরু হাম্পি, যিনি একজন দাবা খেলোয়াড়, দাবা খেলার সাথে যুক্ত। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি 2024 দক্ষিণ এশিয়ান গেমস আয়োজন করবে? 2024 দক্ষিণ এশিয়ান গেমস আয়োজন করবে কে? পাকিস্তান। শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে ড্যাশ সংবিধান সংশোধনী আইন 1976 দ্বারা সংবিধানের পার্ট 4A-তে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করেছে? বলো। এই একটা প্রশ্নের মধ্যে অনেক তথ্য রয়েছে, যেটা আমি বারবার আলোচনা করি তোমাদের জন্য। তো 47তম কত 47তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে 1976 সালে সংবিধানের পার্ট 4A-তে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে শরণ সিং কমিটির সুপারিশে। ভালো করে মনে রাখবে এই কমিটিটি। এরপরে দেখো 40 নম্বর, নেপাল ভারতের নিচের কোন রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে না বলেছে? এখানে কিন্তু ভাগ করে না বলেছে নেপালের, ঠিক আছে? আগের দিন কোন কোন রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে সেগুলো আমরা পড়েছি। তো এখানে তাহলে মণিপুর হয়ে যাবে সঠিক অ্যান্সার। সীমানা ভাগ করে আছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ, তাই তো? এই 5খানা রাজ্য বলে দিয়েছিলাম। এরপরে দেখো 41 নম্বর, মিশন কর্মযোগী প্রোগ্রাম ড্যাশদের জন্য, কাদের জন্য এটা? এটা হচ্ছে বেসামরিক কর্মচারীদের জন্য, বেসামরিক কর্মচারীদের জন্য। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে 2001 সালে ভারতরত্ন দেওয়া হয়েছিল এবং সানাইকে বিয়ের মণ্ডপ থেকে কনসার্ট হলে নিয়ে যাওয়ার কৃতিত্ব দেওয়া হয়েছিল? বলো। সানাই বাদক, খুবই বিখ্যাত সানাই বাদক কে? এই যে বিসমিল্লাহ খান, ভালো করে মনে রাখো, বিসমিল্লাহ খান। 1895 সালেই মহাত্মা গান্ধী অন্যান্য ভারতীয়দের সাথে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য ড্যাশ প্রতিষ্ঠা করেছিল? 1895 সালে মহাত্মা গান্ধী কী প্রতিষ্ঠা করেছিল? নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল। পদ্মা সুব্রমণিয়াম নিচের কোন নৃত্যশৈলীর একজন সুপরিচিত নৃত্যশিল্পী? পদ্মা সুব্রমণিয়াম একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। 1981 সালে পদ্মশ্রী এবং 2003 সালে পদ্মভূষণ পেয়েছিলেন।
যা ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মধ্যে একটি। ঠিক আছে, এরপরে দেখো 35 নম্বর, ফার্ন। ফার্ন কোন প্রজাতির উদ্ভিদের উদাহরণ? ফার্ন যেটা হচ্ছে টেরিডোফাইটা প্রজাতির। গ্রিক শাসক সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে যে দূত পাঠিয়েছিলেন তিনি হলেন ড্যাশ। গ্রিক শাসক সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে যে দূত পাঠিয়েছিলেন তিনি হলেন কে? তিনি হচ্ছেন মেগাস্থিনিস। মেগাস্থিনিস হচ্ছে ইন্ডিকা বইটি লিখেছিলেন, এটাও মনে রাখবে। তারপর দেখো 47 নম্বর, হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেড কোন খাতের অধীনে আসে? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এটা আসে সরকারি খাতের মধ্যে। নিউটনের গতিসূত্র, প্রথম গতিসূত্র যেটা তো ড্যাশ নামে পরিচিত। প্রথম গতিসূত্র থেকে আমরা কী জানতে পারি? ওই যে জড়তার সূত্র জানতে পারি, জড়তার সংজ্ঞা। এরপরে দেখো 49, কোন নদীটি ভারতের উপদ্বীপের তৃতীয় বৃহত্তম এবং উড়িষ্যা রাজ্যের বৃহত্তম নদী? উড়িষ্যার বৃহত্তম এবং ভারতীয় উপদ্বীপের তৃতীয় বৃহত্তম নদী হচ্ছে মহানদী। অপশান নম্বর 2 সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন, গদর পার্টি। গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয়? গদর পার্টি অনুষ্ঠিত হয় সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়। তো এই ছিল ইম্পর্টেন্ট 50খানা কোশ্চেন, প্রত্যেকটাই কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এইভাবেই কিন্তু আমাদের এখন ক্লাসগুলো হবে এমটিএসের। তো এটা 3 নম্বর ক্লাস হয়ে গেল। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি, দুখানা ক্লাস হয়ে গেছে অলরেডি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেখানে যুক্ত হয়ে গেলে ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশান নিচ্ছ বা কলকাতা পুলিশ প্রিপারেশান নিচ্ছ তো অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন করে যাও, যেখানে আমরা কিন্তু অনেকগুলো পিডিএফ তোমাদের দিয়ে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। অনেক পিডিএফ একদম উত্তর সহ আমরা যে ক্লাসগুলো করেছিলাম, 15খানা ক্লাস করেছিলাম, যার মধ্যে 10খানা পিডিএফ কিন্তু সম্ভবত দেওয়া হয়েছে, 10খানার পাশাপাশি দেওয়া হয়েছে। তো সেই পিডিএফগুলো সংগ্রহ করে নাও ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে দেওয়া রয়েছে, ওখানে পেয়ে যাবে, ফ্রিতে পাবে। ঠিক আছে, জয়েন করো সবাই।